জামায়াতে ইসলামের অনুরোধে হরমুজ প্রণালীতে নিষেধাজ্ঞা তুলে নেবে ইরান, এমন দাবিতে একটি ভুয়া ফটোকার্ড অনেকেরই নজরে এসেছে। শতাধিক শেয়ারও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওদিকে ইরানের পক্ষে যুদ্ধে যাচ্ছে বাংলাদেশ টিকটকে ছড়ানো এমন এক ভুয়া ভিডিও আবার 12 লক্ষাধিকবার দেখা হয়েছে। প্রতিক্রিয়াও এসেছে প্রায় 2 লাখ। শুধু তাই না, এয়ারক্রাফট রিসোর্স সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত একটি পুরনো ছবিকে আমেরিকার ফাইটার জেট বিমান ধ্বংসের দাবিতে ছড়ানো হয়েছে। চলুন দর্শক, এমনই কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। জামায়াতে ইসলামের অনুরোধে হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা দেবে না ইরান, এমন দাবিতে বাংলাভিশনের লোগো সম্বলিত একটি ভুয়া ফটোকার্ড চোখে পড়েছে অনেকেরই। শতাধিক শেয়ারও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি সম্পূর্ণ মিথ্যা। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় বাংলাভিশনের একটি ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। ওদিকে ইরানের মিসাইল হামলায় আমেরিকার ফাইটার জেট বিমান ধ্বংসের দাবিতে প্রচারিত ছবিটিও ভুয়া। গুজবটি আবার শত শত মানুষের নজরেও এসেছে। স্কেল মডেলিং ওয়েবসাইট এয়ারক্রাফট রিসোর্স সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত একটি পুরনো ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সম্পাদনা করে গুজবটি ছড়ানো হয়েছে। গুজব এখানেই শেষ নয়। বাংলাদেশের একটি যুদ্ধবিমান ইরানের পক্ষে যুদ্ধে অংশ নিতে যাচ্ছে এমন দাবিতে একটি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়েছে টিকটকে। ভিডিওটি 12 লক্ষাধিকবার দেখা হয়েছে। প্রতিক্রিয়া এসেছে প্রায় 2 লাখ। কিন্তু যাচাই করে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভিডিওতে বাংলাদেশের কোনো যুদ্ধবিমান নেই। ভিডিওটি মূলত ক্যালিফোর্নিয়া এয়ার ন্যাশনাল গার্ডের 2016 সালের F-16 মহড়ার দৃশ্য। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতে নানা অপতথ্য ছড়িয়েছে। দেশ এবং দেশের বাইরে থেকে সমান্তরালে ছড়ানো এই গুজবের ফাঁদে না পড়তে সচেতনতা যেমন জরুরি, তেমন দায়িত্বশীল গণমাধ্যমের উপর আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞ। শায়ক দাস, ৭১। প্রতিবেদন দেখছিলাম দর্শক, এবং আমরা যেমন দেখেছি দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে গুজব ছড়াতে, রাজনৈতিক বিভিন্ন বিষয়ে গুজব ছড়াতে, পাশাপাশি আমরা কিন্তু বৈশ্বিক যে ঘটনাবলী এই মুহূর্তে ঘটে চলেছে সেগুলো নিয়েও নানান ধরনের গুজব দেখছি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এগুলো নিয়েই আলাপ করব। আগেই জানিয়েছি আমাদের সাথে আজ যুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাসিম তানজির। তার কাছে চলে যাচ্ছি। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, সেখানে এই ইরান ইসরায়েল সংঘাত নিয়ে নানান ধরনের গুজব ছড়াচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আমরা অনেক সময়ই বলি যে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুগুলো নিয়ে যখন গুজব ছড়ায়, এটা এক ধরনের প্রোপাগান্ডা হতে পারে, কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে, কেউ পরিকল্পনা করে করছে, এরকম হতেই পারে, রাজনৈতিক কারণ থাকতে পারে সেখানে। কিন্তু যখন আন্তর্জাতিক কোনো বিষয় নিয়ে আমরা দেখছি যে প্রতিদিনই নানা ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছে, এর পেছনে আসলে কি কারণ কাজ করছে বলে আপনি মনে করেন? শুধুই কি ভিউ বাণিজ্য? আমার মনে হয় ভিউ বাণিজ্যটা প্রধান কারণ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষকে আনন্দ দেওয়া। এটা হচ্ছে যে বিভিন্ন কাল্পনিক খবর ছড়িয়ে বা মিথ্যা তথ্য দিয়ে, মানে রূপকথার গল্প দিয়ে মানুষকে যেমন আনন্দ দেওয়া যায়, এরকম মিথ্যা বিভিন্ন কাহিনী দিয়েও মানুষকে আনন্দ দেওয়া যায়। হয়তো তারা এটা চিন্তা করে এই ধরনের বিভিন্ন খবর তারা তৈরি করেন, এতে ভিউ বাণিজ্য হয় আর মানুষ এতে কিছু বিনোদনও পায়। এই দুটো জিনিসই আমার মনে হয় এখানে একসাথে ঘটে। তাহলে এই ধরনের যখন এই ধরনের ঘটনা যখন ঘটছে, তখন এটা তো মিথ্যাচার হচ্ছে আসলে। মানে যারা সেসব পেজ দেখছে, ফলো করছে, তাদের সাথে মিথ্যাচার হচ্ছে। বিনোদনের অংশ হিসেবে হলেও ব্যাপারটা তো মিথ্যাচার। তাহলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? আইনি পদক্ষেপ কি হতে পারে এক্ষেত্রে? এক্ষেত্রে জটিলতা যেটি দাঁড়াবে সেটি হচ্ছে যে প্রথমত এই ধরনের মিথ্যাচারের ফলে কার কি ক্ষতি হচ্ছে সেটা প্রথমে একটু নির্ণয় করতে হবে। কারণ যখনই আমরা আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়ে আসব, তখনই কিন্তু আমাদের মানে আসলে কোন ধরনের ড্যামেজ হয়েছে কার, সেই বিষয়টা কিছুটা অ্যাসেস করার বিষয় থাকে। অর্থাৎ এই জিনিসটা যদি ক্ল্যারিফাই না করা যায়, সেক্ষেত্রে এই বিষয়ে আসলে আইনি পদক্ষেপ নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ মানে এই ধরনের যুদ্ধের খবর যেটা ঘটে, এতে আসলে মানে কারো ড্যামেজ হয়েছে এরকম কংক্রিট ইনফরমেশন পাওয়াটা আসলে কঠিন। জি,
এছাড়াও আমরা যখন দেখি যে দেশের মধ্যকার বিভিন্ন বিষয়ে, বিশেষ করে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে, কোনো নেতাকে টার্গেট করে যখন ভুয়া তথ্যগুলো ছড়াচ্ছে, সেগুলোর ক্ষেত্রে তো আমরা ধরে নিতে পারি যে সেই দলটিকে, দলের সমর্থকদেরকে বিভ্রান্ত করার একটা বিষয় থাকে, নেতার ইমেজ নষ্ট করার একটা বিষয় থাকে। এই রকম সময়গুলিতে আইন প্রয়োগটা কেমন হতে পারে? জি, এই সমস্ত ক্ষেত্রে আইন প্রয়োগ করা যায়। এক্ষেত্রে বাংলাদেশের যে বর্তমানে পেনাল কোড আছে, যেটিকে আমরা বাংলায় দণ্ডবিধি বলে থাকি, দণ্ডবিধি 1860 সালের দণ্ডবিধি, সেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি না, কোনো দল, এমনকি সেটা রাজনৈতিক দলও হতে পারে, ব্যবসায়িক সংগঠন হতে পারে, কোম্পানি হতে পারে, মানে ডিফামেশন বা মানহানির কারণে তাদের কারো যদি কোনো ধরনের ক্ষতি হয়, সেক্ষেত্রে সেই সংগঠনের পক্ষে এবং সেই ব্যক্তির পক্ষে মামলা দায়ের করা যায়। এক্ষেত্রে বাংলাদেশের আইনি বিধান খুবই স্পষ্ট। এক্ষেত্রে বাংলাদেশের দণ্ডবিধি বর্তমানে প্রযোজ্য মূল আইন। আর অন্য যে আইনটি ছিল আমাদের সাইবার ল যেটি ছিল, সেখানে বর্তমানে আসলে এই ডিফামেশনের অংশটি বর্তমানে মোটামুটি ভাবে তুলে দেওয়া হয়েছে। সুতরাং এখন মামলা করতে হলে দণ্ডবিধির আওতায় মামলাটি করতে হবে। জি, এছাড়াও আমরা অনেক সময় যেটি দেখি, এই যে এই ধরনের ক্ষেত্রে যখন কাউকে ডিফেমেশন করা হচ্ছে, মানহানির কর কোনো ধরনের কথা ছড়ানো হচ্ছে, যারা ছড়াচ্ছে তারা দেশের বাইরে রয়েছে, এরকম কিন্তু আমরা অনেক সময়ই দেখে থাকি। তো তাদের ক্ষেত্রে আইনের প্রয়োগ কি অনেক বেশি চ্যালেঞ্জিং কিনা? জি, তাদের ক্ষেত্রে আইনের প্রয়োগ অবশ্যই চ্যালেঞ্জিং, এবং এক্ষেত্রে একাধিকভাবে এই বিষয়গুলি মোকাবেলা করা যায় আইন ছাড়াও। যেমন আমরা দেখি যে টুইটারে কিন্তু রিপোর্টিং এর ব্যবস্থা আছে, ফেসবুকেও ফেক নিউজ এগুলোকে রিপোর্ট করে সেই পোস্ট রিমুভ করা, সেই অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়ার ব্যাপার আছে। এই সমস্ত ভাবেও কিন্তু এগুলোর মোকাবেলা করা যায়, কারণ যারা অপতথ্য ছড়াচ্ছেন তাদের যদি আইডেন্টিফাই করা না যায় এবং তারা যদি পাশাপাশি দেশেও না থাকেন, সেক্ষেত্রে আসলে তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া এটা অসম্ভব একটি ব্যাপার হয়ে দাঁড়ায়।